আমি বললাম, সোনিয়ার মা, আমি তো তোমাকে যতটুকু পাওয়ার পেয়েছি, এখন তোমার কাছে আমার আরেকটা দাবি, তুমি যদি তোমার মেয়ে সোনিয়াকে আমার সাথে একটি বার সুযোগ দাও, তাহলে আমি যে তোমার কাছে 2 লাখ টাকা পাবো সেই টাকা আর দেওয়া লাগবে না, আমি সব টাকা তোমাকে মাফ করে দীপ। তারপর সোনিয়ার মা আছিয়া বেগম বলল, জোহালা ভাই, আপনি এসব কি বলছেন? আপনি আমার সাথে যা মন চায় তা করেন, আপনি আমার কাছে টাকা পাবেন বলেই আমি সুযোগ দেই, কিন্তু তাই বলে আমার মেয়ের সাথে আমার মেয়ের দিকে আপনার কিভাবে নজর পড়ল? ও তো আপনার মেয়েরই মতো। তারপরেও জোহালা কিছুতেই মানছিল না। অবশেষে 2 লাখ টাকা সুদ করতে আমি মা হয়ে আমার মেয়ে সোনিয়াকে একবারের জন্য জোহালার কাছে পাঠালাম। তারপর জোহালা আমার মেয়ের সাথে যা করল তা শুনলে বন্ধুরা, তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। গল্পটি শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি রাইসেল জুহালা। আমি একজন গ্রাম্য ডাক্তার। আজকাল যে দিন পড়েছে, জিনিসপত্রের দাম ডাক্তারি করে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে, তাই ভাবলাম বহুদিন ধরে ডাক্তারি করছি, এতদিনে আমি যা কামিয়েছে তার কিছু টাকা আমি সঞ্চয় হিসেবে রেখে দিয়েছিলাম। এখন ভাবলাম যদি ওই সমস্ত টাকা আমি গ্রামের বিধবা মহিলা অথবা বেকার মানুষদের মধ্যে সুদে লেন দেই, তাহলে তারাও চলতে পারবে, আর এদিকে আমিও মোটামুটি স্বাবলম্বী হতে পারি। এইসব চিন্তা করে আমি গ্রামের বিধবা মহিলাদেরকে টার্গেট করে লেন দেওয়া শুরু করি। আমি গ্রামে বাস করতাম, যেহেতু আমার পেশা দুইটা, একটা হচ্ছে ডাক্তারি আর একটা হলো সুদের টাকা লেন দেওয়া। ডাক্তারির পাশাপাশি আমি সুদের ব্যবসাও করি। গ্রামে অনেক লোক আর বিধবা মহিলাদের কাছে সুদে টাকা লেন দেই, এভাবে প্রায় 2 লাখ টাকার মতো আমি গ্রামের মানুষের মধ্যে লোন দিলাম। ডাক্তারেরির পাশাপাশি আমার সুদের ব্যবসাটাও খুব ভালোই চলছিল, কিন্তু বছরখানেক যেতেই আমার কপালে জুটল এক পিচেলা মহিলা। মানে পিচেলা ক্লায়েন্ট। ঋণ নেওয়ার সময় আমার কাছ থেকে কাকুতি মিনতি করে ঋণ নিয়েছিল। বাদ দেওয়ার সময় কত কাহিনী। মহিলাটির স্বামী মারা গেছে অনেক আগেই, শুনেছি তার মেয়ের যখন বয়স 6 বছর তখনই ওই মহিলার স্বামী মারা যায়। তারপর ওই সন্তানের কথা চিন্তা করে আর বিয়ে শাদী বসে নাই। এখন তার মেয়ের বয়স 1 5 থেকে 1 6, এভাবেই মেয়েকে নিয়ে কষ্ট করে চলছিল তার দিন। বিধবা মহিলাটা দেখতে হেব্বি ছিল, অনেক সুন্দরী এবং লাবণ্যময়ী। তাকে দেখলেই আমার মতো 5 বছরের বয়সের লোকেরও মাথা নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, তার মেয়ের চেহারাটাও একেবারে মাশা আল্লাহ। গরিবের ঘরে এত সুন্দর মেয়ের জন্ম নেওয়া এই যেন ঘুবরে পদ্মফুল। যাই হোক বন্ধুরা, আমি এই মহিলাকে প্রথমে ঋণ দিয়েছিলাম 5,000 টাকা। মহিলাটির নাম ছিল আছিয়া, তার মেয়ের নাম ছিল সোনিয়া। বেচারির স্বামী মারা যাওয়ার পর থেকে খুব কষ্টে দিন কাটতে শুরু করল। মেয়ে বড় হতে শুরু করল, মেয়ের পড়ালেখা আছে, অনেক টাকা পয়সারও প্রয়োজন, মেয়েকে বিয়ে দিতে হবে। তাই সে চিন্তা করল কিছু হাঁস মুরগি লালন পালন করে সে স্বাবলম্বী হবে, কিছু টাকা আয় করবে। সোনিয়ার মার এরকম ভালো উদ্যোগ দেখে আমি খুব খুশি হয়ে থাকে। 5,000 টাকা প্রথমে লোন দিলাম। লোন পেয়ে সে আমার টাকাগুলো খুব ভালোভাবে কাজে লাগালো এবং শেষ সময় মতো ফেরত দিয়ে দিল। আর এদিকে সে যে হাঁস মুরগি ছাগল কিনেছিল তা দিয়ে যে পরিমাণ ইনকাম হলো, তাতে তার একটা মূলধন বেড়ে গিয়েছিল। এভাবে তার সংসার খুব ভালোই চলছিল। সে তার হাঁস মুরগি গরু ছাগলের খামার আরও বড় করার জন্য সে চিন্তা করল আমার কাছ থেকে সে 2 লক্ষ টাকা নিবে। এই চিন্তা ভাবনা করে সে আমার কাছে আসলো। আমি বললাম, সোনিয়ার মা, তোমাকে টাকা দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি সময় মতো ফেরত দিতে পারবা তো? সোনিয়ার মা বলল, জোহালা ভাই, আপনি কোনো চিন্তা কইরেন না, আমি আপনার টাকার সময় মতোই পরিশোধ করে দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে সোনিয়ার মা, তাহলে তুমি আগামীকালকে এসো। আগামীকালকে আমি তোমাকে 2 লক্ষ টাকার চেক দিয়ে দিবা, তুমি ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিতে পারবে না। সোনিয়ার মা আমাকে বলল, ভাইজান, আমি এসব ব্যাংক ট্যাঙ্ক বুঝি না, আমি ব্যাংকের ঝামেলায় যাইতে চাই না, আপনি আমাকে নগদ টাকা দিয়ে দেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে সোনিয়ার মা, তুমি আগামীকাল এসে নগদ টাকায় নিয়ে যেও। ঠিক আছে। তারপর সোনিয়ার মা চলে গেল। পরের দিন সকালে আমার কাছ থেকে 2 লক্ষ টাকা নেওয়ার জন্য সোনিয়ার মা আসলো। আমি বললাম, সোনিয়ার মা, টাকাটা কিন্তু অনেক বেশি, আর আমি 1 লক্ষ টাকার উপরে ঋণ দিলে সাধারণত কাগজপত্র করে দেই, জানোই তো সোনিয়ার মা, মানুষের হায়াত মুতের কথা বলা যায় না, তাই কাগজ করে টাকাটা দেওয়াই উত্তম। তুমি কি আমার সাথে কাগজ করে টাকা নিতে ইচ্ছুক? সোনিয়ার মা আমাকে বলল, ঠিক আছে ভাইজান, আমার কাগজ করে টাকা নিতে কেন সমস্যা নেই। সোনিয়ার মা আমাকে বলল, তবে এই কাগজে কি লেখা রয়েছে ভাইজান? আমি বললাম, এই কাগজে অন্য কোনো কিছুই লেখা নেই, শুধু লেন নেওয়ার শর্তবলী লেখা রয়েছে, সময়মতো পূরণ করতে পারলেই হবে। আমি
বললাম ঠিক আছে জোহালা ভাই, কোথায় সই করতে হবে আমাকে বলুন। তারপর সোনিয়ার মা দলিলের সই করে আমার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে গেল। আমার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে সে 2টি গরু কিনল, কিছু ছাগল এবং হাঁস মুরগি কিনে তার খামার শুরু করল। এইভাবে তার খামার ভালোই চলছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ঘটল এক ভরদানের দুর্ঘটনা। হঠাৎ একদিন সোনিয়ার মার গোয়াল ঘর থেকে 2টি গরু চুরি হয়ে গেল। সোনিয়ার মার মাথায় তো আসমান ভেঙে পড়ল। এখন সে কি করবে? এসব যে তার ঋণের টাকায় কিনা, আমার কাছ থেকে লোন নিয়ে কেনা। সোনিয়ার মা খুব হতাশা হয়ে গেলেন। আর এদিকে আমিও আমার টাকা পাওয়ার জন্য বারবার তাগাদা দিতে শুরু করলাম। সোনিয়ার মা আমাকে বলল, জোহালা ভাই, কয়েকটা দিন অপেক্ষা করেন, আপনার টাকা নিশ্চয়ই দিব, কিন্তু এই জন্য আমাকে কিছু সময় দেন। দেখতেই তো পাচ্ছেন আমার কত বড় ক্ষতি হয়ে গেল। সর্বনাশা চোর আমার সব কিছু নিয়ে গেল। এই ক্ষতি কাটিয়ে উঠতে আমার একটু সময়ের প্রয়োজন। আমি বললাম ঠিক আছে সোনিয়ার মা, আমি তোমাকে 1 মাস সময় দিলাম। 1 মাসের ভেতরে আমার সমস্ত টাকা লাভে আসলে দিয়ে দিতে হবে। কথাটা মনে থাকে যেন। সোনিয়ার মা বলল, ঠিক আছে জোহালা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি 1 মাসের ভিতরেই আপনার টাকা ফেরত দিব। তারপর আমি ওই মহিলার কাছ থেকে চলে আসলাম। 1 মাস পর আবার সোনিয়ার মার কাছে আমার পাওনা টাকার জন্য গেলাম। গিয়ে দেখি সোনিয়ার মা পিঠা বানাচ্ছে, পুলি পিঠা। আমি গিয়ে সোনিয়ার মার ঘরে বসলাম। সোনিয়ার মা আমাকে দেখে বলল, আরে জোহালা ভাই, কেমন আছেন আপনি? এই নেন পুলি পিঠা খান, অনেক মজা হয়েছে পুল পিঠাগুলো। তারপর আমি সোনিয়ার মার ঘরে কিছু পুলিপিঠা খেতে খেতে বললাম, সোনিয়ার মা, আজকে তোমাকে আমার টাকা দেওয়ার কথা ছিল, আমার টাকার কি করলা? সোনিয়ার মা আমাকে বলল, ভাইজান আগে পিঠা খান, তারপর বলছি। আমি খেয়ালিপনার ছলে বললাম। সোনিয়ার মাকে বললাম, সোনিয়ার মা, পিঠা খাইয়ে কি আমার টাকা শোধ করে দিবা নাকি? সোনিয়ার মা আমাকে বলল, আরে ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, আগে পিঠা খান, তারপর আমি বলছি। পিঠা খাওয়ার পর সোনিয়ার মা আমাকে বলল, জোহালা ভাই, আজকে টাকাটা মিল করতে পারি নাই, আপনি আমাকে আর কয়টা দিন সময় দেন। আমি বললাম, কি বলো? আর কত সময় দেব তোমাকে? আচ্ছা ঠিক আছে, তোমাকে আর 1 সপ্তাহ সময় দিলাম, তারপর আমাকে টাকাটা বুঝিয়ে দিতে হবে। কথাটা মনে থাকে যেন। সোনিয়ার মা বলল, আচ্ছা ঠিক আছে জোহালা ভাই, আপনি 1 সপ্তাহ পরে আইছেন। তারপর আমি 1 সপ্তাহ পরে আবার গেলাম। যাওয়ার পর ঠিক একই কথা, ভাইজান আজকে টাকাটা মিল করতে পারি নাই। তারপর আমি বললাম, সোনিয়ার মা, আপনি আমার সাথে কি শুরু করছেন? আপনার কাজগুলো আমার কাছে মোটেই ভালো লাগছে না, আপনি আমাকে এভাবে ঘুরাইতেছেন কেন? সোনিয়ার মা আমাকে বলল, ভাইজান, সেই সর্বনাশা ছুড়ে তো আমার সব কিছু নিয়ে গেছে, আমার কাছে তো এখন কিছু নেই। এখন আমি কিভাবে আপনার টাকা শোধ করব? আপনি চাইলে অন্যভাবে আমার টাকা শোধ করতে পারেন। আমি বললাম, কি বলতে চাচ্ছেন আপনি? তখন সোনিয়ার মা বলল, এই যে আপনি আমার দিকে ভালো করে চেয়ে দেখুন, আমি আপনার জন্য আজকে খুব ভালো করে সেজেছি, চাইলে আপনি আমাকে আপনার মতো করে পেতে পারেন। জোহালা ভাই, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই, তাই আমার নিজেকেই আপনাকে সঁপে দিলাম। সোনিয়ার মার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমার মাথার ভিতর শয়তানি বুদ্ধি কাজ করতে শুরু করল। ভাবলাম, সুদের টাকা হয়তো না পেলে না পাব, কিন্তু শুধু সুদের টাকার বিনিময়ে আমি সোনিয়ার মার সাথে একটু আনন্দ করতে পারলে ক্ষতি কি? জীবনে অনেক টাকা কামাই করেছি, সোনিয়ার মার মতো এইরকম একটা সুন্দরী মহিলা আমার কাছে স্বেচ্ছায় ধরা দিয়েছে। মনে ভাবলাম, জোহালা, এটা তোর কাছে সুবর্ণ সুযোগ, এই সুযোগ কাজে লাগা। আমি সোনিয়ার মার থেকে এইরকম প্রস্তাব পেয়ে মনে মনে খুব খুশি হলাম। তারপর আমি বললাম, সোনিয়ার মা, আমি তোমার প্রস্তাবে রাজি। তারপর সোনিয়ার মা আমাকে বলল, যদি তুমি আমার প্রস্তাবে রাজি থাকো তাহলে আজকে রাতে আমাদের এখানে চলে আসবা, সকল সুদ একেবারে মিটিয়ে দিব, আর তুমি চাইলে আসলেও মিটিয়ে নিতে পারবা। আমি বললাম, আসল কিভাবে মিটাবো? তারপর সোনিয়ার মা বলল, তুমি আসলেই বুঝতে পারবে। তারপর সেই দিন রাতে বন্ধুরা আমি সোনিয়ার মার কাছে গেলাম। সোনিয়ার মা এত সুন্দর করে সেজেছিল, যা বলাই বাহুল্য। মনে হয়েছিল আমার কাছে ইন্ডিয়ান কোনো নায়িকা বা কোনো একটা রূপকথার পরী। তাকে দেখি আমি তাসটি খেয়ে গেলাম আর বলতে লাগলাম, সোনিয়ার মা, এত রূপ তুমি এতদিন কোথায় রেখেছিলে? কোথায় লুকিয়ে লিখেছিলে? তোমার এত আগে জানলে আমি আরও আগেই পাগল হয়ে যেতাম। তারপর আমি সোনিয়ার মার সাথে চলে গেলাম অন্য এক দুনিয়ায়, অন্য এক যুগতে। হঠাৎ দরজায় নখ বাজতে শুরু করল। আমি ভাবলাম, এখন কে আসলো? আবার মনে মনে খুব ভয় পেয়ে গেলাম। দরজা খুলে দেখি সোনিয়া দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর চেহারা, নবযৌবন প্রাপ্ত একটি মেয়ে। তাকে দেখেও আমার লোভ লেগে যায়। আর সোনিয়ার মার সাথে যখন আমি অন্য একটি কাজে ব্যস্ত ছিলাম, তখন সোনিয়া এসে দেখে ফেলে আমি আরও ভয় পেয়ে যাই। তারপর ভাবলাম, যেভাবেই হোক সোনিয়াকে আমার করে পেতেই হবে, আমাকে একটিবারের জন্য হলেও সোনিয়ার রূপ, সোনিয়ার সৌন্দর্য পেতে হবে। তারপর আমি
সোনিয়ার মাকে বললাম, সোনিয়ার মা, তুমি যদি একটি কাজ করো তাহলে আমি 2 লক্ষ টাকা সুদে আসলে তোমাকে ক্ষমা করে দীপ। সোনিয়ার মা বলল, জোহালা ভাই, কি কাজ একটু বলেন তো দেখি। তারপর আমি বললাম, সোনিয়ার মা, আমি তো তোমাকে যতটুকু পাওয়ার পেয়েছি, এখন তোমার কাছে আমার আরেকটা দাবি। তুমি যদি তোমার মেয়ে সোনিয়াকে আমার সাথে একটি বার সুযোগ দাও তাহলে আমি যে তোমার কাছে 2 লাখ টাকা পাবো, সেই টাকা আর দেওয়া লাগবে না, আমি সব টাকা তোমাকে মাফ করে দীপ। তারপর সোনিয়া মা আছে বেগম বলল, জোহালা ভাই, আপনি এসব কি বলছেন? আপনি আমার সাথে যা মন চায় তা করেন, আপনি আমার কাছে টাকা পাবেন বলেই আমি সুযোগ দেই। কিন্তু তাই বলে আমার মেয়ের সাথে আমার মেয়ের দিকে আপনার কিভাবে নজর পড়ল? ও তো আপনার মেয়েরই মতো। তারপরেও জোহালা কিছুতেই মানছিল না। অবশেষে 2 লাখ টাকা সুদ করতে আমি মা হয়ে আমার মেয়ে সোনিয়াকে একবারের জন্য জোহালার কাছে পাঠালাম। তারপর জোহালা আমার মেয়েকে তার ইচ্ছামত যা করার তাই করল। এই 5-0 বছর বয়সেই পাগলের মতো কতই না ভয়ঙ্কর আচরণ করেছিল আমার মেয়েটার উপর। এই দৃশ্যগুলোর কথা মনে পড়লে বন্ধুরা এখনও চোখে জল চলে আসে। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, এই জগত সংসারে টাকাই সবকিছুর মূল। টাকার জন্য মানুষ সম্মানিত হয়, আবার এই টাকার জন্য মানুষ দুনিয়ার নিকৃষ্ট হয়ে যায়, নিজের ইজ্জত সম্মান বিক্রি করতেও দ্বিধাবোধ করে না। তাই আমাদের প্রত্যেকটি মানুষেরই উচিত সময়ের কাজ সময় করা, সময় মতো টাকা পয়সা রুজি করে ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করে রাখা। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আজকে এই পর্যন্তই, আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এইরকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।